ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাই। করোনার প্রভাবের কারণে আমরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ক্লাস করছি তোমাদের সাথে। ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমরা অভিনন্দন এবং স্বাগতম জানাচ্ছি ক্লাসে উপস্থিত থাকার জন্য। তো তোমরা ক্লাসে উপস্থিত থাকবে, নিয়মিত ক্লাস করবে। কোনো সমস্যা হলে আমাদেরকে ফোনে এবং ইমেল অ্যাড্রেসে জানাবে। তো শুরু করছি আজকের ক্লাসে প্রথমেই তোমাদেরকে স্বাগত এবং ফুলেল শুভেচ্ছা। এরপরে আমরা শুরু করছি আমাদের পরিচয় পর্ব। এই পরিচয় পর্বে আমি হারাধন চন্দ্রনাথ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, কাটিরহাট মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ, হাটাজারি, চট্টগ্রাম। নিচে আমার মোবাইল এবং ইমেল অ্যাড্রেস রয়েছে। প্রয়োজনে মোবাইল এবং ইমেল অ্যাড্রেসে ফোন করে তোমরা তোমাদের প্রয়োজনীয় তথ্য জানতে পারো। আমার এই ক্লাসগুলো তোমরা আমাদের অনলাইনের এসো অনলাইনে শিখি বা কাটিরহাট মহিলা অনলাইন ক্লাস পেজে অথবা TNS গ্রুপ, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, কাটিরহাট মহিলা ইউনিভার্সিটি কলেজের এই গ্রুপও তোমরা দেখতে পারো। তো আবার এই ক্লাসগুলো তোমরা ইউটিউব, ফেসবুক মেসেঞ্জার এবং জুম অ্যাপের মাধ্যমে তোমরা ক্লাসগুলো পর্যবেক্ষণ করতে পারো। তো আজকের ক্লাসের অর্থনীতি প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর, যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আমরা যৌথভাবে ক্লাস নিচ্ছি এবং একাদশ শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা, দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার জন্য যে অধ্যায়গুলো কম্বাইন রয়েছে সেই অধ্যায়ের ক্লাসগুলো আমরা একসাথে নেব। পরবর্তীতে আলাদা যদি হয়ে যায় অধ্যায়, তাহলে আলাদা ভিত্তিতে ক্লাস নেব। এখন আজকের যে ক্লাস সেগুলো প্রথম ঘন্টা, সময় 40 মিনিট, আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস। এই ক্লাসের প্রথমে আমরা শুরু করছি একটি মনোযোগ আকর্ষণ। অর্থাৎ মনোযোগ আকর্ষণের বিষয়টি হচ্ছে কোন বিষয়ে আমরা ক্লাস নিতে যাচ্ছি, কি পড়াবো সেই বিষয়ের উপর একটি ভিডিও অথবা চিত্র অথবা কোনো বক্তব্য থাকতে পারে। তো আমরা এই মনোযোগ আকর্ষণের প্রথমে এখানে একটি তুমি প্রাইভেট কার দেখতেছো, এই কারটার কিন্তু তোমরা লক্ষ্য করো। মনোযোগ আকর্ষণে চলমান একটি কার মুভিং করতেছে। এটার মুভিং করার পরে আমরা এখানে আসতেছি কারটা বিলাসদ্রব্য। তারপর আমরা পরবর্তী চিত্রতে দেখা যাচ্ছে চাউল। এই চাউলগুলো আমরা দেখতেছি এখানে লেখা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিলাসদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তারপর আবার এইখানে আমাদের দেখা আছে মাছ মাংস, এগুলো বিকল্প দ্রব্য। অর্থাৎ মাছ যদি আমি না পাই তাহলে মাংস খেতে পারি, মাংস না খেলে মাছ খেতে পারি, এগুলো বিকল্প দ্রব্য। তাহলে বিলাস দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বিকল্প দ্রব্য, এই যে দ্রব্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অর্থনীতিতে কিভাবে আইডেন্টিফাই করা হয়, কিভাবে এগুলো বের করা হয়, এই বিষয়ে আমাদের ধারণা অর্জন করব। এবং ধারণা অর্জন করার জন্যই আমরা আজকের পাঠ নির্ধারণ করি। এখানে কালি এবং কলমের এই বিষয়টা দেখো, পরিপূরক দ্রব্যের কথা বলা আছে। কারণ তুমি যদি কালির দোয়াত কিনো তাহলে কলম কিনতে হবে। শুধু কালির দোয়াত কিনলে হবে না, কলম না থাকলে দোয়াতের কালি ব্যবহার হবে না। আবার কলম কিনলে কালিও কিনতে হবে। যেমন একইভাবে তুমি জুতা কিনলে মোজা কিনতে হবে। তুমি যদি মনে করো তরকারি রন্ধন করতে চাও, সেখানে মরিচ লাগবে, মশলা লাগবে, হলুদ লাগবে, তেল লাগবে। তাই একটা দ্রব্য ব্যবহার করতে গেলে আরো কতগুলো দ্রব্যের প্রয়োজন হয়ে দাঁড়ায়। এই জন্য এই দ্রব্যগুলোকে বলা হচ্ছে পরিপূরক দ্রব্য। এই দ্রব্যগুলো অর্থনীতির ভাষায় কিভাবে বের করা হয়, কিভাবে নির্ণয় করা হয়, সেই বিষয়ে আমরা আজকের ক্লাস নির্ধারণ করেছি।
তো এই জন্য আজকের পাঠে কি স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয়। এখানে বিভিন্ন ধরনের স্থিতিস্থাপকতা আসবে। আমাদের দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, এই স্থিতিস্থাপকতাগুলোর ভিত্তিতে আমরা দ্রব্যগুলো আইডেন্টিফাই করব, দ্রব্যগুলো চিহ্নিত করব, বা দ্রব্যের প্রকৃতি কি রকম, দ্রব্যের নেচার কি, এই বিষয়ে আমাদের আলোচনা। তো এখন এই আলোচনা করেই আজকের যে আমি আলোচনা করব, সেখান থেকে আমরা কি শিখবো? শেখার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা শিকন ফল আমাদের আসবে। এখন আমরা কি কি শিখতে পারবো? শিকন ফলে আমরা দেখতে পাচ্ছি দাম স্থিতিস্থাপকতার সাহায্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নির্ণয় করতে পারবে। দাম স্থিতিস্থাপকতার সাহায্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুমি নির্ণয় করতে পারবে। দাম স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতার সাহায্যে বিলাস দ্রব্য নির্ণয় করতে পারবে। তাহলে বিলাস দ্রব্য নির্ণয় করতে পারবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য নির্ণয় করতে পারবে কিসের সাহায্যে? দাম স্থিতিস্থাপকতার সাহায্যে। দাম স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা দুটো দ্রব্যই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যে দ্রব্যগুলো না হলে আমাদের জীবন চলে না, সেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বিলাস দ্রব্য, যে সমস্ত দ্রব্যগুলো আমাদের জীবনকে আরামপ্রদ করে তোলে, আমরা আরাম প্রিয় জীবনযাপন করতে পারি, সেই দ্রব্যগুলো হচ্ছে বিলাস দ্রব্য। আর আয় স্থিতিস্থাপকতার সাথে সাধারণ দ্রব্য নির্ণয় করতে পারবে। সাধারণ দ্রব্য, এই দ্রব্যগুলো সাধারণ দ্রব্য বলতে আমরা সেখানে সেই দ্রব্যটা নিত্য প্রয়োজনীয় হতে পারে, বিলাস হতে পারে, এবং সাধারণ দ্রব্য। যেমন কালার টিভি, ফ্রিজ, বা চাউল, মাছ, তরকারি, এগুলো আমাদের সাধারণ দ্রব্য, ভালো মানের দ্রব্যগুলো। আবার আয় স্থিতিস্থাপকতার সাহায্যে তুমি গিভেন বা নিকৃষ্ট দ্রব্য নির্ণয় করতে পারবে। অর্থনীতির ভাষায় অধ্যাপক গিভেন কতগুলো দ্রব্য আবিষ্কার করেন, যখন দেখা যায় যে দ্রব্যগুলোর দাম বেড়ে গেলে তার চাহিদাও বেড়ে যায়, দাম কমে গেলে চাহিদা কমে যায়, এগুলোকে নিকৃষ্ট দ্রব্য, নিম্নমানের দ্রব্য, নিকৃষ্ট মানের দ্রব্য। মানে বাজারে যখন দেখা যায় যে মাছের দাম খুব বেশি, তখন ছোট ছোট মাছের দামও বেশি থাকে, তখন ছোট ছোট মাছগুলো নিকৃষ্ট মানের বা পচা মাছ, তুলনামূলকভাবে একটু নরম, এই মাছগুলোর দাম তখনই বাড়তে থাকে, তখন এগুলো কিন্তু চাহিদা বাড়ে। এগুলো নিকৃষ্ট দ্রব্য আয় স্থিতিস্থাপকতার সাহায্যে করতে পারবে। তারপর আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে বিকল্প দ্রব্য নির্ণয় করতে পারবে। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে তুমি বিকল্প দ্রব্য, যে দ্রব্য একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করতে পারো তুমি। যেমন তুমি চা না খাইলে কফি খেতে পারো, ভাত না খেলে রুটি খেতে পারো, শাড়ি না পরলে থ্রি পিস পরতে পারো, হ্যাঁ, জুতা না পরলে স্যান্ডেল পরতে পারো। এই একটা দ্রব্যের পরিবর্তে অন্য একটা দ্রব্য তুমি ব্যবহার করতে পারো, এগুলো বিকল্প দ্রব্য। আবার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে পরিপূরক দ্রব্য নির্ণয় করতে পারবে। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে পরিপূরক দ্রব্য মানে একটি দ্রব্য ব্যবহার করতে গেলে তোমার আরেকটি দ্রব্য লাগবে। যেমন তুমি যদি জুতা পরতে চাও, মোজা ব্যবহার করতে হবে। তুমি বিল্ডিং করতে চাইলে রড কিনলে, সিমেন্ট কিনতে হবে, বালি কিনতে হবে, হ্যাঁ, ইট কিনতে হবে। তাহলে কাজ করতে গেলে অনেকগুলো দ্রব্যের প্রয়োজন হয়ে থাকে। রন্ধন করতে গেলে, রান্নার কাজে তোমার শুধু হলুদ দিলে হবে না, তরকারিতে মরিচ, লবণ, মশলার গুঁড়া সবই ব্যবহার করতে হবে। অর্থাৎ এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সম্পর্কহীন দ্রব্য নির্ণয় করতে পারবে। সম্পর্কহীন দ্রব্য, যদি কোনো একটি দ্রব্যের সাথে আরেকটা দ্রব্যের কোনো সম্পর্ক থাকে না, তখন দ্রব্যগুলো আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে নির্ণয় করবে। যেমন মাছের সাথে দুধের কোনো সম্পর্ক নাই, এরকম যেমন লোহার সাথে বালির কোনো সম্পর্ক নাই, এরকম যে দ্রব্যগুলো সম্পর্কহীন দ্রব্য, এগুলো নির্ণয় করতে পারবে। তো আসি এবার আমরা দাম স্থিতিস্থাপকতার আর সংজ্ঞা বলতে পারবে, দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলতে পারবে। তারপর 9, আয় স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলতে পারবে তোমরা। 10 আড়াআড়ি স্থিতিস্থাপকতার সংজ্ঞা বলতে পারবে। অনেকগুলো শিকন ফল আমরা আজকে ক্লাস থেকে অর্জন করতে পারবো। তো অনেকগুলো শিকন ফলের এখানে আমরা দিয়েছি। এবার আমরা মূল আলোচনায় আসি।
দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞা। দাম স্থিতিস্থাপকতাটা কি? এখানে আমরা লিখছি চাহিদা অপেক্ষকীয় দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। চাহিদা অপেক্ষকের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলে। আমরা এটা স্থিতিস্থাপকতার সঙ্গের মধ্যে দেখেছি চাহিদা দাম স্থিতিস্থাপকতা মানে চাহিদা স্থিতিস্থাপকতা। তাইলে দামের শতকরা পরিবর্তনের ফলে চাহিদা শতকরা পরিবর্তন ঘটবে, তখন এটার অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বা চাহিদা দাম স্থিতিস্থাপকতা বলা হয়। দাম স্থিতিস্থাপকতা সূত্র, আমরা সূত্রটা দেখি। ইপি ইজ ইকুয়াল টু পি বাই কিউ ইন্টু ডিকিউ বাই ডিপি, ডিকিউ বাই ডিপি বা পি বাই কিউ বা ডেল কিউ, এটা ডেলও বলা হয়, গ্রিক লেটার আলফা বিটা গামা যেমন এটা ডেল, এখানে পি বাই কিউ টু ডিকিউ বাই ডিপি। তো এটা সূত্র যেমন পি সমান দামের পরিমাণ, কিউ সমান চাহিদার পরিমাণ, ডিপি সমান দামের পরিবর্তন, ডি কিউ মানে চাহিদার পরিবর্তন। এটা সূত্রটার পরিচয় আমরা দিলাম। সূত্র পরিচয় দেওয়ার পরে ইপি সমান স্থিতিস্থাপকতার প্রতীক, এই ইপিটা স্থিতিস্থাপকতার প্রতীক। বুঝতে পারছো? না বুঝলে আবারই তোমরা কমেন্ট করবে, ফোন করবে প্রয়োজনে। এখন দাম স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্য নির্ণয় করব দাম স্থিতিস্থাপকতার সাহায্যে। এই বিষয়ে একটি তালিকা আমাদের আসবে। দাম 10 টাকা 9 টাকা, দাম 10 টাকা 9 টাকা। চাহিদা, চাহিদা আমাদের কত? 100 105। দাম যখন 10 টাকা, চাহিদা 100, দাম 10 টাকা থেকে 9 টাকা হলো, চাহিদা বেড়ে 100 থেকে 105। এটা কিন্তু আমরা স্থিতিস্থাপকতা আলোচনা করছি, এটা অস্থিতিস্থাপক চাহিদা। কারণ দামে শতকরা পরিবর্তন এখানে 10%। 10 টাকা থেকে দাম যদি 9 টাকা হয়, দাম কমে যায় 1 টাকা, তো 10 টাকাতে কমে 1 টাকা, 100 টাকায় কত? 1 টাকায় কত? 100 টাকায় কত? 10%। আর চাহিদা কমলো, চাহিদা বাড়লো 100 থেকে 105, তাহলে 5% বাড়লো। এবার আমরা এটা সূত্রটা আমরা দেখি। সূত্রের মধ্যে দাম 10 টাকা বসাই দিলাম, দাম 10 টাকা, কিউ 10, কিউটা 100, সরি এখানে আমরা একটু সংশোধন করে নেই, কিউটা এইখানে কিউ 100, কিউ 100, আমরা একটু কারেকশন করে নিয়েছি। দাম 10 টাকা, চাহিদা 100, কিউ 100, ডিপি 10 বিয়োগ 9 সমান 1, আর ডেলপি 105 বিয়োগ 105। এখন এগুলো এই সূত্রের মধ্যে মান বসাবো। এই সূত্রের মধ্যে যখন আমরা মানগুলো বসাই দিলাম, তখন মানের রেজাল্ট কত আসলো, কাটাকাটি করলে তোমরা ক্যালকুলেটারের মধ্যে কাটবে, কাটাকাটি করে দেখবে 0.5 আসবে, লেস দেন 1। এক্ষেত্রে সেটা অস্থিতিস্থাপক চাহিদা। যদি কোনো দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে কম অস্থিতিস্থাপক হয়, তখন বলতে হবে দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এ হচ্ছে অর্থনীতির ভাষায় দ্রব্য চেনার উপায়, ইলাস্টিসিটির মাধ্যমে। যদি ইলাস্টিসিটির মান দেখা যায় যে একের চেয়ে কম হয়, তখন দ্রব্যটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর উল্টো ভাবে যদি একের চেয়ে বেশি হয়, সেটা বিলাস দ্রব্য, সেটা পরবর্তী স্লাইডে দেখানো হবে। এখন আমরা এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এখানে কমেন্টের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বুঝতে পারছো? তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কাকে বলে? যে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা একের চেয়ে কম, তাকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলে। এটা অর্থনীতির ভাষায় আমরা বলতে পারি। এটা চিত্রটা দেখো, পাশের চিত্র অঙ্কন করা হয়েছে। উলম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা। 10 টাকা দামে চাহিদার পরিমাণ কত? 100, যেটা এখানে সংমিশ্রণ বিন্দু পাবে তুমি। এ আমার 9 টাকার দাম কমলো, 9 টাকা দামে চাহিদার পরিমাণ 105।
এখানেও সংমিশ্রণ বিন্দু পাবে বি। এখন এ এবং বি যদি আমরা যোগ করি তাহলে একটি রেখা পাবো, এটা অস্থিতিস্থাপক চাহিদা রেখা। এই রেখাটি হবে অস্থিতিস্থাপক চাহিদা রেখা ডিডি, এটা অস্থিতিস্থাপক চাহিদা। এটার দাম কমলো, চাহিদা বাড়লো, চাহিদা বাড়লো, দাম দাম বাড়লো, চাহিদা কমলো, চাহিদা কমলো। এই কাজটা, এটা হচ্ছে আমার ডিপি, এই পরিবর্তনটা, এটা ডিকিউ, এটা ডিপি পরিবর্তনটা। আমরা এবার দাম স্থিতিস্থাপকতার সাহায্যে বিলাসদ্রব্য নির্ণয় করব। বিলাসদ্রব্যের ক্ষেত্রে দাম 10 টাকা থেকে 9 টাকা, চাহিদা 100 থেকে 150। ইলাস্টিসিটির সূত্র পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডিপি। এখানে পি ইকুয়াল টু 100, কিউ ইকুয়াল টু, এখানে কিউটাতে বেশ হয়ে গেছে আমরা কিউটাতে আবার পরিবর্তন করে নিই। কিউ 100 প্রাথমিক কিউ, কিউ 100। এখন ডিপি দামের পরিবর্তন 10 বিয়োগ 9 সমান 1, চাহিদার পরিবর্তন 150 বিয়োগ 150। এখন এই মানগুলি এখানে বসায় দেওয়ার পরে ইলাস্টিসিটির মান আসলো কত? 5। 5 একের চেয়ে বড় স্থিতিস্থাপক চাহিদা। যদি চাহিদা স্থিতিস্থাপকতা বা চাহিদা স্থিতিস্থাপকতা যদি একের চেয়ে বেশি হয় তখন দ্রব্যটি হবে বিলাস জাতীয় দ্রব্য। তখন দ্রব্যটি কি দ্রব্য? বিলাস জাতীয় দ্রব্য, বিলাস দ্রব্য বা বিলাস জাতীয় দ্রব্য। তাহলে বুঝতে হবে তোমার বিলাস দ্রব্য কাকে বলে? যে দ্রব্যের স্থিতিস্থাপকতা একের চেয়ে বেশি বা যে দ্রব্যের স্থিতিস্থাপক চাহিদা স্থিতিস্থাপক তাকে বিলাস দ্রব্য বলা হয়ে থাকে। এখন আমরা চিত্রটা অঙ্কন করে দেখি। চিত্রটাতে লব্ধ অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা। 10 টাকা দামের চাহিদা আমার 100, যেটা এই বিন্দুতে দেখানো হচ্ছে, এখানে এই বিন্দুতে দেখানো হচ্ছে। 9 টাকা দামের চাহিদার দাম কমলো, 9 টাকা দামের চাহিদা 150, যেটা এখন এ ও বি বিন্দু যোগ করে আমরা যে একটা ডিডি রেখা পাচ্ছি, এটা স্থিতিস্থাপক চাহিদা রেখা। দাম কমলো, চাহিদা বাড়লো, দাম বাড়লো, চাহিদা কমলো। এটা হচ্ছে আমার যে, এটা ডেলপি, ডেলপি মানে দামের পরিবর্তন, এটা ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন। তাহলে আমরা সেটা দেখতে পারলাম। এখন আমাদের দাম স্থিতিস্থাপকতার সাহায্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিলাস দ্রব্যের প্রকৃতি আমরা চিনেছি। এবার আমরা আয় স্থিতিস্থাপকতার সাহায্যে সাধারণ দ্রব্য এবং নিকৃষ্ট দ্রব্যের হিসাব করব। প্রথমে আয় স্থিতিস্থাপকতা কাকে বলে? চাহিদা অপেক্ষকে আয়ের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বলে। তাহলে চাহিদা অপেক্ষকের মধ্যে আয়ের পরিবর্তন করে, কারণ কোনো ব্যক্তির আয় যখন বেড়ে যায় তখন তার চাহিদা বাড়ে, আয় যখন কমে যায় চাহিদা কমে যায়। এখন এখানে হিসাবটা শতাংশিক। মনে করো আয় 10% বেড়ে গেল, চাহিদা 5% বাড়লো বা 10% বাড়লো বা 2% বাড়লো। আয় 10% কমে গেল, চাহিদা 10% কমতে পারে বা 2% কমতে পারে। এভাবে কমার বাড়ার কমার এই বিষয়টা দামের চাহিদা অপেক্ষকের আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হবে তাদের অনুপাতকে চাহিদার দাম আয় স্থিতিস্থাপকতা বলা হবে। ওখানে দামের জায়গাতে আয় সংজ্ঞা একটা শিখতে হয়। যেমন এখানে দাম স্থিতিস্থাপকতা চাহিদা অপেক্ষক আয় দামের পরিবর্তনে ছিল, দামের আপেক্ষিক। এখানে আয় স্থিতিস্থাপকতা আয় লাগিয়েছি, এইটুকু পরিবর্তন, আর কোনো পরিবর্তন নেই। এখন আমরা যে আয় স্থিতিস্থাপকতার সূত্রটা দেখি, যে সূত্রটা এখানে দেখো, যেখানে পি ছিল, যেখানে পি ছিল এই পি এর জায়গাতে ওয়াই, ওয়াইটা আই, ওয়াই বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডি ওয়াই। এখানে আগে ছিল পি বাই কিউ ইন্টু ডি কিউ বাই ডি ওয়াই, শুধু এখানে পি ছিল, এখানে ওয়াই। ইনকামের জন্য, ইনকামকে আমরা অর্থনীতিতে ওয়াই দিয়ে নোট করি, ইনকামকে অর্থনীতিতে ওয়াই দিয়ে নোট করি।
তাহলে এখন সূত্রটা আমরা দেখলে, এখন সূত্রতে ওয়াইটা আই এর পরিমাণ, কিউটা চাহিদার পরিমাণ, ডি ওয়াইটা আই এর পরিবর্তন ডেল ওয়াই, আর ডেল ওয়াইটা চাহিদার পরিবর্তন। এই গেল আমাদের সূত্রটা। আর ই ওয়াই সমান আয় স্থিতিস্থাপকতার প্রতীক, আয় স্থিতিস্থাপকতার প্রতীক। এখন আয় স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা সাধারণ দ্রব্যের দ্রব্য নির্ণয় করব, সাধারণ দ্রব্য। এখন সে আয় প্রথমে 2000, পরে 4000, আয় বেড়েছে। চাহিদা প্রথমে 100, পরে 200। আয় স্থিতিস্থাপকতার সূত্র যেটা আসলো, এখন সেখানে আমরা এখন দেখিনি, এটা শিফট নি, যে কিউ সমান 100, ওয়াই সমান 2000, কিউ সমান 100, ওয়াই সমান 2000। তো এখন ডেল কিউ সমান, ডেল কিউ চাহিদার পরিবর্তন 200 বিয়োগ 100 সমান 100, ডেল ওয়াই সমান 4000 বিয়োগ 2000 সমান 2000। এখন মানগুলো যদি আমরা এখানে বসাই দিই তাহলে আমাদের সেই ভাবে আমরা রেজাল্টটা পেয়ে যাব, যে কাটাকাটিগুলি 2000 2000 কাটা শেষ, 100 100 কাটা শেষ, 1 1 মানে পজিটিভ। রেজাল্ট আসলো কত? 1 1 মানে কি? পজিটিভ। পজিটিভ মানে কি? ইজ গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 পজিটিভ। পজিটিভ যদি হয়, আয় স্থিতিস্থাপকতার মান যদি পজিটিভ হয় বা ধনাত্মক হয়, তখন সেটাকে আমরা বলবো সাধারণ দ্রব্য। এটা তখন হবে কি দ্রব্য? সাধারণ দ্রব্য। এই সাধারণ দ্রব্যের এখন চিত্রটা আমরা অঙ্কন করে দেখাচ্ছি। অঙ্কনটা দেখাচ্ছি যে এদিকে আয়, এদিকে চাহিদা। এখন 4000 টাকা আয়, 4000 টাকা আয়, আমার চাহিদা কত? 200। এটা বি বিন্দুতে দেখানো হচ্ছে। আয় কমানো, আয় কমে গেল 2000 হলো, চাহিদাও কমে গেল 200 থেকে 100, এটা এ বিন্দুতে দেখানো হচ্ছে। এখন এ এবং বি এই দুটো বিন্দু যোগ করলে আমরা আয় রেখা পাবো, আয় চাহিদা রেখা। এটা আয় চাহিদা রেখা, ডিওয়াই ডিওয়াই আয় চাহিদা রেখা। এখন আয় যদি কমে, আয় কমলে চাহিদাও কমে যাবে, চাহিদা কমে যাবে। আয় যদি বাড়ে, চাহিদাও বাড়বে, আয় বাড়বে, চাহিদাও বাড়বে। এইখানে মাঝখানে এই পরিবর্তনটা হচ্ছে আমাদের ডেল ওয়াই, এটা ডেল কিউ, চাহিদার পরিবর্তন। তো আমরা এবার পরবর্তীতে যে আয় স্থিতিস্থাপকতার সাহায্যে নিকৃষ্ট দ্রব্যটা বের করব। আমাদের আয় 2000, 4000, চাহিদা 200, 100। এখন দেখা যায় যে এখানে লক্ষ্য করো, যখন আয় 2000 টাকা, তখন চাহিদা তোমার কত? 200। আয় বেড়েছে, 2000 টাকার থেকে 4000 টাকা হলো, কিন্তু চাহিদা তোমার কমে গেছে 200 থেকে 100। আয় বাড়লে চাহিদা কমার কথা, কিন্তু আয় বাড়ার সাথে চাহিদা কমে গেছে, দ্রব্যগুলো নিকৃষ্ট বলে। আয় যখন বাড়লো তখন তুমি আর খারাপ, নিকৃষ্ট মানের, নিম্নমানের দ্রব্য কিনতে চাচ্ছ না, এই কারণে তোমার চাহিদা কমে গেছে। এখানে কিউ সমান আয় 2000, কিউ সমান 2000, ডি কিউ সমান চাহিদার পরিবর্তন। এখন 100 থেকে 200 বাদ দিলে -100, -100। আয়ের পরিবর্তন 4000 থেকে 2000 বাদ দিলে 2000। তাহলে আমরা এখন সেখানে দেখতে পাচ্ছি সূত্রটার এখন মান যদি আমরা বসাই সূত্রের মধ্যে, রেজাল্ট আসলো -1/2। -1/2 মানে -0.5, নেগেটিভ। তাইলে বোঝা যাচ্ছে যদি আয় স্থিতিস্থাপকতার সাহায্যে মান যদি নেগেটিভ হয়, তখন দ্রব্যটি নিকৃষ্ট দ্রব্য। তা নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? আমরা সাধারণভাবে বলি যে দ্রব্যের মান খারাপ, যে দ্রব্য পচনশীল, যে দ্রব্যে মানুষ কম চাহিদা করে, এগুলো নিকৃষ্ট দ্রব্য। কিন্তু অর্থনীতির ভাষায় কি বলা হবে? অর্থনীতির ভাষায় বলতে হবে কোন দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা যদি নেগেটিভ হয়,
তখন দ্রব্যটিকে বলা হবে নিকৃষ্ট দ্রব্য। আর সাধারণ দ্রব্য কাকে বলা হবে? কোন দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা যদি পজিটিভ হয় তখন সেই দ্রব্যটাকে বলা হবে সাধারণ দ্রব্য। এগুলো অর্থনীতির ভাষায় সংজ্ঞা। তাই সাধারণ দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য, সাধারণ সংজ্ঞা আর অর্থনীতির সংজ্ঞার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এগুলো নিকৃষ্ট বা গ্রীবেন দ্রব্য, নিকৃষ্ট বা গ্রীবেন দ্রব্য। আমরা চিত্রটা অঙ্কন করছি এখন। লম্ব অক্ষে আয়, ভূমি অক্ষে চাহিদা। 4,000 টাকা যখন চাহিদা তখন ইনকাম তোমার, আর চাহিদা তখন 4,000 টাকা যখন তোমার আয় তখন চাহিদা 100। এই বিন্দুতে দেখানো হয়েছে না, আয় কমে গেল 4,000 থেকে 2,000, তখন তোমার চাহিদা বেড়ে গেল। আয় কমলে এখানে চাহিদা বাড়ে, আয় বাড়লে চাহিদা কমে। তখন বি বিন্দুতে দেখানো হচ্ছে। এখন এ এবং বি রেখাটা যোগ করলে আমাদের যে রেখাটা পেলাম ডান দিকে নিম্নগামী, এটা আয় চাহিদা রেখা। কোন দ্রব্যে? নিকৃষ্ট দ্রব্যে। তোমাকে প্রশ্ন করা হতে পারে নিকৃষ্ট দ্রব্যের আয় চাহিদা রেখা দেখতে কেমন? নিকৃষ্ট দ্রব্যের আয় চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, সাধারণ দ্রব্যের আয় চাহিদা রেখা ডান দিকে ঊর্ধ্বগামী। তাহলে আমাদের মনে রাখতে হবে এগুলো আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য খুবই জরুরি। নিকৃষ্ট দ্রব্যের আয় চাহিদা রেখা কেমন, সাধারণ দ্রব্যের আয় চাহিদা রেখা কেমন। এবার আমরা আড়াআড়ি স্থিতিস্থাপকতা, ক্রস ইলাস্টিসিটি। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটা আমরা প্রথমে সঙ্গে যে দেখি। তাহলে চাহিদা অপেক্ষকের একটি দ্রব্যের দামের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তন ঘটে তার অনুপাতকে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে। তাহলে একটি দ্রব্যের দামের পরিবর্তন ঘটলে অন্য একটি দ্রব্যের চাহিদার পরিবর্তন ঘটবে। একটি দ্রব্যের দামের পরিবর্তন, যেমন মনে করো রডের দামের পরিবর্তন ঘটার সাথে সাথে সিমেন্টের চাহিদার পরিবর্তন ঘটবে। কারণ রডের দাম যদি বেড়ে যায় তখন তুমি রড কিনবে না, তখন সিমেন্টও কিনবে না। কারণ সিমেন্ট রড যদি কিনতে না পারো সিমেন্ট দিয়ে কি করবে? কারণ বিল্ডিং করার জন্য রড এবং সিমেন্ট তো দুটিই প্রয়োজন। এই কারণে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে অপর দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় এই দুইয়ের অনুপাতকে চাহিদা আড়াআড়ি স্থিতিস্থাপকতা বলে, ক্রস ইলাস্টিসিটি বলে, ক্রস ইলাস্টিসিটি বলে। এবার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্রটা এখানে দেখো, ইপি হলো এক্স ওয়াই। এখানে এক্স দ্রব্যের দাম, ওয়াই দ্রব্যের চাহিদা, যে পিএক্স বাই কিউআই, এক্স দ্রব্যের দামের সাথে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন, ডি কিউআই বাই ডি পিএক্স। পিএক্স মানে এক্স দ্রব্যের দামের পরিমাণ, কিউআই সমান ওয়াই দ্রব্যের চাহিদার পরিমাণ, ডি ডেল পিএক্স মানে এক্স দ্রব্যের দামের পরিবর্তন, ডেল কিউআই মানে ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন, ইপিএক্স ওয়াই মানে আড়াআড়ি স্থিতিস্থাপকতার প্রতীক। তাহলে এখানে যে এখানে এটা দাম এক দ্রব্যের দামের পরিবর্তন ঘটার ফলে ওয়াই দ্রব্যের চাহিদার মধ্যে কি পরিবর্তন ঘটবে সেই বিষয়টা এখানে দেখানো হচ্ছে। আড়াআড়ি ক্রস। আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে আমরা দ্রব্য নির্ণয় করব। সেই দ্রব্যটা প্রথমে আমরা এখানে দেখা যাচ্ছে দাম 10 টাকা, চাহিদা 100, দাম 20 টাকা, চাহিদা 200। দামও বাড়ছে, চাহিদাও বাড়ছে। এক দ্রব্যের দাম যখন 10 টাকা তখন ওয়াই দ্রব্যের চাহিদা 100। এক দ্রব্যের দাম যখন 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেল তখন মানুষ এক দ্রব্য আর কিনবে না, না কিনে কিনে ওয়াই দ্রব্য কিনবে, তখন ওয়াই দ্রব্যের চাহিদা বাড়বে। তাহলে এটা কোন জাতীয় দ্রব্য বোঝাতে চায়? যখন আমি বাজারের চাউলের দাম বেড়ে গেল, মানুষ চাল কিনতে পারছে না, তাই কি কিনবে? এখানে আটার চাহিদা বাড়াবে, রুটি খাবে। এই কারণে একটি দ্রব্যের দাম এর পরিবর্তনের ফলে, একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলে অপর দ্রব্যের যদি চাহিদা বেড়ে যায়, সেটাই একটা পরিবর্তন লক্ষ্য করা গেছে। এখন সেখান থেকে আমরা সূত্র সাহায্যে এই মানগুলো আমরা লিখছি। পিএক্স ইজ ইকুয়াল টু 10, কিউআই ইজ ইকুয়াল টু 100, তারপর ডেল পিএক্স ইজ ইকুয়াল টু 20 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 10, ডেল কিউআই সমান 200 মাইনাস 100 সমান 100। তাহলে এটার আমাদের এখানে স্থিতিস্থাপকতা সূত্রের মধ্যে যখন আমরা মানটা বসাই, তাই এখানে দেখা যাচ্ছে 100/10, 10/100 ইকুয়াল টু 1 পজিটিভ। তা ক্রস ইলাস্টিসিটির মান যদি পজিটিভ হয়
যদি ধনাত্মক হয় তখন দ্রব্যটি হবে কি ধরনের? দ্রব্যটি হবে বিকল্প দ্রব্য। এটা তখন দ্রব্যটি কি হবে? বিকল্প দ্রব্য। এই বিকল্প দ্রব্য, এই বিকল্প দ্রব্য। এখন আমি বিকল্প দ্রব্যের চাহিদা রেখা অঙ্কন করতে যাচ্ছি। লম্ব অক্ষে এক দ্রব্যের দাম, ভূমি অক্ষে ওয়াই দ্রব্যের চাহিদা। 20 টাকা দামে এক দ্রব্য যখন 20 টাকা দাম তখন ওয়াই দ্রব্যের চাহিদা 200। আর এক দ্রব্যের দাম যখন কমে 10 টাকা হলো, ওয়াই দ্রব্যের চাহিদা তখন এক দ্রব্যের দাম যখন এক দ্রব্যের দাম যখন 10 টাকা থেকে কমে 20 টাকা হলো, তখন ওয়াই দ্রব্যের চাহিদা কমে গেছে। সেটাই আমাদের দেখা যাচ্ছে যে ওয়াই দ্রব্যের এক দ্রব্যের দাম যখন বেড়ে যাচ্ছে তখন ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে। ওয়াই দ্রব্যের চাহিদা তখন বেড়ে যাবে। এক দ্রব্যের দাম যখন বাড়বে ওয়াই দ্রব্যের চাহিদা বেড়ে যাবে, আর এক দ্রব্যের দাম যখন কমে যাবে ওয়াই দ্রব্যের চাহিদাও কমে যাবে। সেই বিষয়টা এখানে দেখাচ্ছি, এটা বিকল্প দ্রব্য। আমরা বিকল্প, এবার আমরা আসি তাও আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে আরেকটি দ্রব্য রয়েছে আমাদের। দাম 10 টাকা, চাহিদা 100, দাম 20 টাকা, চাহিদা 50। আমাদের এখানে ইলাস্টিসিটির সূত্রের মধ্যে যখন আমরা মানগুলো বসাচ্ছি, বসানোর পরে ক্যালকুলেশন ভ্যালু আমাদের কি আসতেছে আগের মতো। তো এখানে ইলাস্টিসিটির মান আসলে নেগেটিভ। নেগেটিভ ইলাস্টিসিটির মান যখন আসবে তখন দ্রব্যটা হবে কি? পরিপূরক দ্রব্য। তো পরিপূরক দ্রব্যের এখন চাহিদা রেখাটা কেমন আমরা সেটাই অঙ্কন করে যাচ্ছি। লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষে চাহিদা। দাম 10 টাকা, 20 টাকা, চাহিদা 50। এই বিন্দুতে দেখানো হয়েছে দাম কমে গেল, দাম কমলো, চাহিদা বাড়লো, অপর দ্রব্যেরও চাহিদাটা বেড়েছে। পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী, ডান দিকে নিম্নগামী। তাহলে আমরা এবার আরেকটি দ্রব্য রয়েছে আমাদের, আড়াআড়ি স্থিতিস্থাপকতার সাহায্যে। সেটা আমার মানগুলো বসায় তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে দামের পরিবর্তন হচ্ছে, চাহিদার কোনো পরিবর্তন নাই। অর্থাৎ যদি ইলাস্টিসিটির মান, ক্রস ইলাস্টিসিটির মান 0 হয় তখন দ্রব্য দুটি সম্পর্কহীন দ্রব্য, কোনো সম্পর্ক নাই, সম্পর্কহীন দ্রব্য, সম্পর্কহীন দ্রব্য। কোনো সম্পর্কহীন দ্রব্যের চাহিদা রেখাটা তুমি যদি দেখো, এখানে দামের পরিবর্তন হয়েছে, চাহিদার কোনো পরিবর্তন নেই। দাম 10 টাকা, চাহিদা 100, চাহিদা 100, দাম 20 টাকা, তাও চাহিদা 100, তাও চাহিদা 100। এখন এই যে লম্ব অক্ষের সমান্তরাল যে চাহিদা রেখাটা, সেটা হচ্ছে সম্পর্কহীন দ্রব্যের চাহিদা রেখা। আমরা গেল আমাদের দলীয় কাজ। দলীয় কাজের তালিকা নম্বর 1, তালিকা নম্বর 2, দুটো তালিকাতে মান এবং চাহিদা দেওয়া আছে। এখানে প্রশ্নগুলো হচ্ছে, এখন প্রশ্নগুলো দেখো। কতে আছে পরিপূরক দ্রব্য কাকে বলে? খ, গিভেন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী কেন, বুঝিয়ে লিখো। গ, তালিকা 1 নং থেকে 100 ওয়াই দ্রব্যের সম্পর্ক নির্ণয় করো। তালিকা 2 নং থেকে Q1 ও Q দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। আমরা সেই প্রশ্নগুলো উত্তরের দিকে যাচ্ছি এখন। দলীয় কাজের সমাধান।
পরিপূরক দ্রব্যের সংজ্ঞা যদি দুটি দ্রব্যের মধ্যে একটির পরিবর্তনে অপর একটি দ্রব্য ভোগ করা যায় তাকেই, যদি দুটি দ্রব্যের মধ্যে একটি পরিবর্তন অন্য দ্রব্য ভোগ করা যায় এবং সমান উপযোগ লাভ করা যায়, তখন দ্রব্য দুটিকে একটির অন্যটির পরিবর্তক বা বিকল্প দ্রব্য বলে। অন্যভাবে বলতে গেলে একটি দ্রব্যের দামের বৃদ্ধিতে অপর দ্রব্যের চাহিদা যদি বৃদ্ধি পায়, তখন দ্রব্য দুটিকে পরিবর্তক দ্রব্য বলা হয়, যেমন চা ও কফি। চাহিদার একটা ডান দিকে উদ্যোগামী কেন গিভেন দ্রব্যের এমন কিছু নিকৃষ্ট দ্রব্য আছে, যেমন মোটা চাল, মোটা কাপড় প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। অর্থনীতি স্যার রবার্ট গিভেনের মতে এই দ্রব্যের দাম বলা হয়েছে গিভেন দ্রব্য। আমরা 1 নং দ্রব্যের সেই তালিকা থেকে সেটা অঙ্কন করছি, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করবে। এগুলো দেখো, সেটা আগের মতনই ইলাস্টিসিটি মান বের করেছি, উত্তরটা লিখেছি। আবার 2 নং দ্রব্যের প্রকৃতির জন্য আমরা সেই ইলাস্টিসিটির মান বের করব। ইলাস্টিসিটির মান বের করার পরে দ্রব্যটি বিলাস দ্রব্য, আমাদের স্থিতিস্থাপকতায় ওই এক তালিকা 2 নং এর থেকে আর একটা প্রশ্ন আছে, সেই জন্য দুইবারে আসতেছে এখানে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো আগে আলোচনা হয়েছে। আমাদের সময় খুব কমে আসতেছে, এই জন্য আমরা বেশিক্ষণ থাকতে পারছি না। বাড়ির কাজ, স্থিতিস্থাপকতা কাকে বলে, রেফারেন্স বই। এবার আসে অনলাইন ক্লাসে। তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।